আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তাহলে হয়তো খেয়াল করেছেন যে ফোনটি গত বছর 50,000 টাকায় ছিল, তার নতুন ভার্সন এখন 65 থেকে 70,000। এটা শুধু আপনার মনে হচ্ছে না, বাস্তবে স্মার্টফোনের দাম গড়ে 20% পর্যন্ত বেড়েছে। আর এই দামের পেছনে আছে এক অদ্ভুত কারণ, এআই ডেটা সেন্ট্রেস। কোন ফোন কতটা দাম বেড়েছে? শ্রিঙ্কফ্লেশন মানে কি? কেন এআই আপনার ফোনকে দামি করছে? কতটা বেড়েছে দাম? রেডমি নোট 14, রেডমি নোট 15 18,999 টাকা থেকে 22,999 টাকা, প্রায় 21% বৃদ্ধি। ওপো রেনো 14, ওপো রেনো 15 37,999 টাকা থেকে 45,999 টাকা, প্রায় 17% বৃদ্ধি। iQOO 13, iQOO 15 54,999 টাকা থেকে 72,999 টাকা, প্রায় 24% বৃদ্ধি। রিয়েলমি GT 7 প্রো, রিয়েলমি GT 8 প্রো প্রায় 16% বৃদ্ধি। ভিভো X200, ভিভো X300 প্রায় 13% বৃদ্ধি। এই ট্রেন্ডে স্পষ্ট আপনার পছন্দের ফোনের পরবর্তী মডেল প্রায় 15 থেকে 25% বেশি দামি। শ্রিঙ্কফ্লেশন, কম স্পেক বেশি দাম। সব ব্র্যান্ড কিন্তু সরাসরি দাম বাড়াচ্ছে না, কিছু কোম্পানি করছে শ্রিঙ্কফ্লেশন, মানে দাম সামান্য বাড়িয়ে কিছু ফিচার কেটে দিচ্ছে। উদাহরণ OnePlus 15R, সামান্য দাম বৃদ্ধি কিন্তু টেলিফটো ক্যামেরা বাদ। LTPO ডিসপ্লে সরানো। OnePlus 15 হ্যাসেলব্ল্যাড পার্টনারশিপ শেষ, ছোট ক্যামেরা সেন্সর, 2.5K থেকে 1.5K ডিসপ্লে। রিয়েলমি 16 প্রো একই দাম কিন্তু কম শক্তিশালী চিপসেট। এভাবে কোম্পানিগুলো খরচ ব্যালেন্স করছে। আসল কারণ এআই ট্যাক্স। মূল অপরাধী অল নিভিডিয়া, ওপেন এআই, গুগল। এরা বিশাল এআই ডেটা সেন্টার বানাচ্ছে। এর জন্য দরকার হাই ব্যান্ডউইথ মেমরি, HBM, হাই এন্ড DRM, LPDDR5X RAM, NAND স্টোরেজ। ফলে কি হচ্ছে? মেমারি চিপের ঘাটতি। শোনা যাচ্ছে স্যামসাং পর্যন্ত মেমারি চিপের দাম 60% পর্যন্ত বাড়িয়েছে। ফোন কোম্পানিগুলি এখন এআই কোম্পানির সাথে একটা চিপের জন্য প্রতিযোগিতা করছে, আর এআই কোম্পানিগুলো বেশি মার্জিন দেয়, ফলে ফোন নির্মাতাদের দাম বাড়াতে বাধ্য হন। এটাই এআই ট্যাক্স। ব্র্যান্ডগুলোর নতুন কৌশল, সাব ব্র্যান্ড একত্রীকরণ। ওপো রিয়েলমিকে নিজের অধীনে নিয়ে এসেছে খরচ কমাতে। নতুন ভ্যারিয়েন্ট দিয়ে গ্যাপ পূরণ। রেনো 15C, রেনো 15 এর কম শক্তিশালী ভার্সন ভিভো X200T, ভিভো X300 এর নিচে সেগমেন্ট পূরণ। বাজেট মডেল কমানো, কম মার্জিনের বাজেট ফোন দিয়ে প্রো অ্যান্ড আলট্রা ভ্যারিয়েন্টে ফোকাস। সফটওয়্যার সাপোর্ট, নতুন বিক্রয় পয়েন্ট। আগে ব্র্যান্ড বলতো সবচেয়ে বেশি র্যাম, সবচেয়ে বড় ক্যামেরা, এখন বলছে 6 থেকে 7 বছর সফটওয়্যার আপডেট। ভিভো, মোটরোলা, ওয়ানপ্লাস দীর্ঘমেয়াদী আপডেট দিয়ে উচ্চ দামের যৌক্তিকতা দেখাচ্ছে। ভারত সরকারও সক্রিয়। ইউনিয়ন বাজেট 2026-এ ক্যামেরা মডিউল, ডিসপ্লে প্যানেল, ব্যাটারি কম্পোনেন্টের আমদানি শুল্ক কমানো হয়েছে। 40,000 কোটি টাকা সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য বরাদ্দ। তবে এগুলো দীর্ঘমেয়াদী সমাধান, তাৎক্ষণিক স্বস্তি নয়। সেল সিজনের জন্য অপেক্ষা করবেন। লঞ্চ অফার এবং ব্যাংক ডিসকাউন্ট দেখুন। গত বছরের ফ্ল্যাগশিপ বিবেচনা করুন, যেমন OnePlus 13R, কম দামে ফ্ল্যাগশিপ লেভেল স্পেক, 3টি বড় OS আপডেট, 5 বছর সিকিউরিটি প্যাচ। নিজের প্রয়োজন বুঝে কিনুন। সবচেয়ে হাই স্পেক ভার্সন দরকার নাও হতে পারে। দাম বৃদ্ধি আর অস্থায়ী নয়। এআই ডিমান্ড, মেমরি সংকট, উচ্চ উৎপাদন খরচ সব মিলিয়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে। মোর স্পেসেস ফর লেস মেমরি যুগ শেষ। এখন ফোকাস, অভিজ্ঞতা, সফটওয়্যার, দীর্ঘমেয়াদী ব্যবহার। আপনাকে মানিয়ে নিতে হবে উচ্চ আপগ্রেড খরচের সাথে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আপনার কি পুরনো কোনো PF অ্যাকাউন্ট আছে, যেখানে হয়তো 500 টাকা, 800 টাকা বা 1000 টাকার কম পড়ে আছে? আপনি চাকরি বদলেছেন, অ্যাকাউন্ট ট্রান্সফার করেননি, আর সেই টাকাটা হয়তো বছরের পর বছর পড়ে আছে? তাহলে এই খবর আপনার জন্য। কারণ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। 7.11 লক্ষ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা এবার সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোনো ফর্ম নয়, কোনো আবেদন নয়, কোনো অফিসে যাওয়ার দরকার নেই। কিন্তু কারাই সুবিধে পাবেন? ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কাকে বলে? টাকা কিভাবে ট্রান্সফার হবে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে? আর EPFO 3O কি আনতে চলেছে? কি ঘোষণা করা হয়েছে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 7.11 লক্ষ নিষ্ক্রিয় EPFO অ্যাকাউন্টে মোট 30.52 কোটি টাকা পড়ে রয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স রয়েছে 1,000 টাকা বা তার কম।
এই টাকাই ফেরত দেওয়া হবে সরাসরি আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে, কোনো আলাদা আবেদন লাগবে না। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কাকে বলে? অনেকেই জানেন না কখন ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। নিয়ম অনুযায়ী 36 মাস অর্থাৎ 3 বছর যদি কোনো কন্ট্রিবিউশন জমা না পড়ে তাহলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এছাড়াও চাকরি পরিবর্তন করে ট্রান্সফার না করলে, অবসর নেওয়ার পর টাকা না তুললে, কম ব্যালেন্স থাকলে অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। টাকা কিভাবে ফেরত দেওয়া হবে? এবারে আসল প্রশ্ন, টাকা কিভাবে পাবেন? ইপিএফও জানিয়েছে আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার, কোনো ফর্ম লাগবে না, ইপিএফও অফিসে যেতে হবে না। মানে এটি এক ধরনের অটো ক্রেডিট প্রসেস। যদি আধার এবং ব্যাংক ডিটেইলস আপডেট থাকে তাহলে টাকা সরাসরি জমা হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে, যদি ইপিএফ গ্রাহকের মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে টাকা দেওয়া হবে আইনগত উত্তরাধিকারীকে। নমিনি আপডেট থাকলে প্রক্রিয়া সহজ হবে। এখানে গুরুত্বপূর্ণ, অনেক পরিবার জানেই না পুরনো পিএফ অ্যাকাউন্টে টাকা পড়ে আছে। এই সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তি। কেন এত অ্যাকাউন্ট নিষ্ক্রিয়? ভারতে চাকরি বদল খুব সাধারণ বিষয়। অনেক সময় ইউএএন তৈরি হয়, পুরনো অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয় না, সামান্য টাকা পড়ে থাকে, ফলে লাখ লাখ টাকা ব্যালেন্স জমে যায়। এই 7.11 লক্ষ অ্যাকাউন্টে মোট টাকা 32.52 কোটি, মানে গড়ে প্রায় 400 থেকে 500 টাকার মতো ব্যালেন্স। ছোট অঙ্ক হলেও মোট অঙ্ক বিশাল। ইপিএফও 30 বড় আপডেট আসছে। শুধু এই সিদ্ধান্তই নয়, আগামী অর্থবর্ষ থেকে চালু হচ্ছে ইপিএফও 30। এতে কি বদলাবে? পিএফ ক্লেম সেটেলমেন্ট হবে মাত্র 3 দিনে, টাকা তোলা হবে আরো সহজ, প্রক্রিয়া হবে ডিজিটাল। বর্তমানে অনেক সময় ক্লেমে দেরি হয়, নতুন সিস্টেমে অটোমেশন বাড়ানো হবে। এটি ইপিএফ এর আধুনিকীকরণের বড় পদক্ষেপ। আপনার এখন কি করা উচিত? এই খবর শোনার পর আপনার ইউএএন অ্যাকাউন্ট লগ ইন করে দেখুন পুরনো পিএফ অ্যাকাউন্ট আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা, ব্যাংক ডিটেলস আপডেট আছে কিনা। যদি নমিনি আপডেট না থাকে, আজই আপডেট করুন। বড় বার্তা কি? ছোট বিনিয়োগকারীদের সুরক্ষা, নিষ্ক্রিয় টাকা পরিষ্কার, প্রশাসনিক জট কমানো, সরাসরি ডিবিটি পদ্ধতি। সরকার স্পষ্ট বার্তা দেয়, ছোট অঙ্কের টাকা হলেও তা গ্রাহকেরই। 7.11 লক্ষ গ্রাহক, 30.52 কোটি টাকা, 1000 টাকা বা তার কম ব্যালেন্স, এই টাকা এখন ফেরত আসবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কোনো আবেদন নয়, কোনো লাইনে দাঁড়ানো নয়। আর ইপিএফেও 30 এলে ক্লেম নিষ্পত্তি হবে মাত্র 3 দিনে। এটি নিঃসন্দেহে লাখ লাখ গ্রাহকের জন্য বড় সুখবর।